নমস্কার বন্ধুরা, 16ই আগস্ট 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ হওয়ার পথে। জাপান তাদের অস্ত্র সমর্পণ করে সারেন্ডার করে নিয়েছিল, আর জার্মানিতে হিটলার সুইসাইড করে নেয়। জার্মানি ও জাপান উভয় দেশই এই যুদ্ধে খুবই মারাত্মকভাবে হেরেছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি 1943 সাল থেকেই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতৃত্ব দেওয়ার জন্য জাপানের সাহায্য নিচ্ছিলেন, স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য তিনি কিছু নতুন উপায়ের খোঁজে ছিলেন। যদিও এই প্ল্যানগুলি সঠিকভাবে তৈরি করা হয়নি, তবে তার সহযোগীরা জানতেন যে নেতাজি তার ঘাঁটি বা বেস সোভিয়েত ইউনিয়নে স্থানান্তর করতে চান। তার পরিকল্পনা ছিল যে তিনি জাপান সরকারকে ধন্যবাদ জানাতে প্রথমে টোকিও যাবেন এবং সেখান থেকে সোভিয়েতের উদ্দেশ্যে রওনা দেবেন। এর কারণ খুবই স্পষ্ট ছিল, সোভিয়েত ইউনিয়ন অ্যালাইড ফোর্সের একটি অংশ ছিল, যে দেশ এই যুদ্ধে খুব ভালোভাবে জয়ী হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও সোভিয়েত মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো অন্যান্য দেশগুলির থেকে একটু আলাদা ছিল। তার কমিউনিস্ট বিচারধারার মধ্য দিয়ে নেতাজি আশা করেছিলেন যে তারা ইংরেজদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে ভারতকে সাহায্য করবেন। কিন্তু সমস্যা ছিল যে জাপানের পরাজয় তখন এই সদ্য হয়েছিল এবং হিরোশিমা ও নাগাসাকিতে দুটি বড় পারমাণবিক হামলাও হয়েছিল। তাই নেতাজির কাছে টোকিও যাওয়ার খুব বেশি বিকল্প ছিল না। জাপানি সেনাবাহিনী তার জন্য এমন একটি পথ খুঁজে পেয়েছিলেন যা কিছুটা এরকম ছিল যে প্রথমে তিনি একটি মিৎসুবিশি KI-21 হেভি বম্বার প্লেনে উঠবেন, যা ভিয়েতনামের সাইগন থেকে টেক অফ করবে। এই প্লেনটি তাইওয়ানের হায়াতোতে থামবে। সেখান থেকে এটি তাইওয়ানের তাইহোকু যাবে, যা বর্তমানে তাইপাই নামে পরিচিত, এবং তারপর চীনের মাঞ্চুরিয়া অঞ্চলে একটি শেষ স্টপ করবে তার ফাইনাল ডেস্টিনেশন টোকিও পৌঁছানোর আগে। সেই সময় মাঞ্চুরিয়া জাপানের একটি সুইট রাজ্য ছিল, যা মানচুকো নামে পরিচিত ছিল। কিন্তু 9ই আগস্ট থেকে সোভিয়েত ইউনিয়ন এই জায়গাটি আক্রমণ করতে শুরু করে। নেতাজি এটা জানতেন, তাই তিনি ভেবেছিলেন যে মানচুকোতে সোভিয়েতের সঙ্গে তার প্রথম যোগাযোগ স্থাপন করা উচিত। এই পরিকল্পনা অনুসরণ করে নেতাজি 17ই আগস্ট সকালে তার INA দলের সঙ্গে ব্যাংকক থেকে রওনা দেন এবং প্রায় সকাল 10টার দিকে ভিয়েতনামের সাইগনে পৌঁছায়। এখানে পৌঁছানোর পর তাকে বলা হয় যে এই হেভি বম্বার প্লেনে মাত্র 2 জন বসার মতো জায়গা রয়েছে, তাই নেতাজির পক্ষে তার সমস্ত সেনাবাহিনীর সঙ্গীদের নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব ছিল না, কেবলমাত্র একজনকেই বেছে নিতে হবে। তাই তিনি তার সঙ্গী হাবিবুর রহমানের সঙ্গে এই যাত্রায় যাওয়ার সিদ্ধান্ত নেন। 17ই আগস্ট বিকাল 5টার দিকে এই প্লেনটি 12 থেকে 13 জন যাত্রী নিয়ে সাইগন থেকে যাত্রা শুরু করে। নেতাজি ও কর্নেল হাবিবুর রহমান ছাড়া বাকি সবাই ছিলেন জাপানি সেনাবাহিনী বা জাপানি ক্রু মেম্বার্স। যেহেতু শীঘ্রই অন্ধকার হতে যাচ্ছিল, তাই এই প্লেনটি টুরান নামক স্থানে একটি অনির্ধারিত স্টপ করেছিলেন, যা বর্তমানে দানাং শহর নামে পরিচিত। যাত্রীরা একটি হোটেলে রাত কাটিয়েছিলেন এবং ক্রু মেম্বার্সরা প্লেনটিকে হালকা করার জন্য কাজ করছিলেন। অনেক অস্ত্র, গোলাবারুদ এবং মেশিন গান প্লেন থেকে নামানো হয়েছিল, যাতে একটি দীর্ঘ যাত্রার জন্য প্লেনটি হালকা করা যায়। পরের দিন 18ই আগস্ট ভোর 5টায় প্লেনটি উড়ান শুরু করে। যেহেতু প্লেনটি হালকা করা হয়েছিল, তাই পাইলট পরবর্তী নির্ধারিত স্টপ হায়াতোকে স্কিপ করে যান। পরবর্তী স্টপ ছিল তাইহোকু, যেখানে প্লেনটি প্রায় দুপুর 12টার দিকে ল্যান্ড করে। 2 ঘন্টা বিরতির সময় যাত্রীরা দুপুরের খাবার খান এবং প্লেনটিতে পুনরায় ফিউল ভরা হয়। প্লেনটির টেস্টিংয়ের সময় পাইলট এবং ইঞ্জিনিয়ার দেখতে পান যে প্লেনের বাম সাইডের ইঞ্জিনে কিছু সমস্যা হয়েছে। তারা আর সেটার উপর বেশি গুরুত্ব দেননি। তারা ভেবেছিলেন ইঞ্জিনটি মোটামুটি নতুন হওয়ায় এটি অবশ্যই ঠিকই থাকবে। 18ই আগস্ট দুপুর 2টোয় প্লেনটি আবার যাত্রা শুরু করে। প্লেনটি টেক অফের মাত্র কয়েক মিনিটের পরে একটি জোরে শব্দ শোনা যায়, যেন প্লেনের ইঞ্জিন ফেটে গেল। প্লেনটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে এবং শেষ পর্যন্ত প্লেনটি কয়েক সেকেন্ডের মধ্যেই ক্র্যাশ হয়ে যায়। ককপিটে ও তার আশেপাশের লোকজন, পাইলট, কো পাইলট এবং একজন জেনারেল, তারা ইমিডিয়েটলি ঘটনাস্থলেই মারা যান। জেনারেল সিটের পিছনে প্লেনের বাঁ দিকের ডানার কাছে প্লেনের পেট্রোল ট্যাঙ্কের পাশেই নেতাজি বসেছিলেন, আর তার ঠিক পিছনেই ছিলেন হাবিবুর রহমান। যেহেতু তারা দুজনেই প্লেনের পিছনের দিকে ছিল, তাই অলৌকিকভাবে দুর্ঘটনার পরেও তারা প্লেন থেকে জীবিত বেরিয়ে আসেন। কিন্তু নেতাজির অবস্থা খুবই খারাপ ছিল, তিনি পুরো গ্যাসোলিনে ভিজে যান। প্লেনের পিছনের দরজাটি খুলছিল না, তাই তাদের সামনের দরজা দিয়ে বেরিয়ে আসতে হতো, আর এটি করার অর্থ ছিল যে তাদের আগুনের শিখার মধ্য দিয়ে বেরিয়ে আসতে হবে। এবং যেহেতু নেতাজি সম্পূর্ণ পেট্রোলে ভিজে গিয়েছিলেন, তাই তৎক্ষণাৎ তিনি পুড়ে যান। হাবিবুর রহমান তাকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেন। তিনি আগুন নেভানোর জন্য তার নিজের জামা কাপড় ব্যবহার করেন এবং 15 মিনিটের মধ্যে তিনি নেতাজিকে নিকটবর্তী ন্যান মন মিলিটারি হসপিটালে নিয়ে যান। সেখানে সব ডাক্তার মিলে নেতাজিকে বাঁচানোর খুব চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত তারা নেতাজির জীবন বাঁচাতে ব্যর্থ হন। নেতাজির প্লেন দুর্ঘটনার এই বেদনাদায়ক গল্পটি এখনও কিছু লোকের কাছে নিছক একটি গল্প মাত্র। কিছু লোক বিশ্বাস করেন যে নেতাজি আসলে সোভিয়েত ইউনিয়নে পৌঁছেছিলেন এবং তাকে সেখানে কারারুদ্ধ করে সারা জীবন নির্যাতন করা হয়েছিল। অন্যদিকে কিছু মানুষ বিশ্বাস করে যে এই বিমান দুর্ঘটনাটি কেবল একটি কৌশল ছিল। নেতাজি আসলে বেঁচেছিলেন এবং তিনি ছদ্মবেশে ভারতে ফিরে এসেছিলেন। তিনি অযোধ্যায় সন্ন্যাসী হয়েছিলেন এবং তার বাকি জীবন নাকি সন্ন্যাসী হিসেবেই কাটিয়েছিলেন। ভারতের স্বাধীনতার সবথেকে বড় হাত বা বড় নাম হলো নেতাজি সুভাষ
সুভাষচন্দ্র বোস। ঐতিহাসিকভাবে তার মৃত্যুর কাহিনী এই ঘটনা হিসাবেই তুলে ধরা হয়, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যু আজও একটি রহস্য হিসাবে রয়ে গেছে।